নমস্কার, জি 24 ঘন্টায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি আত্রে। ত্রিপুরার রায় নিয়ে এবং ত্রিপুরার রায়ের আজকের যে আলোচনা, সেই আলোচনা যে বিভিন্ন বিষয়গুলো উঠে আসবে, যাদের মাধ্যমে যারা আমাদের সঙ্গে গেস্ট হিসেবে উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে আলাপ করায় ওম প্রকাশ মিশ্র, তৃণমূল নেতা, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। সৈকত গিরি রয়েছেন, সিপিআই নেতা। একই সঙ্গে রয়েছেন পার্থ মুখার্জি, কংগ্রেসের, এবং বিজেপির তরফ থেকেও থাকবেন আমাদের সঙ্গে, যুক্ত হবেন কৃষ্ণধন দাস। আমরা তার আগে আপনাদের দেখাবো যে ফলাফল আজকে ত্রিপুরায় হয়েছে। কারণ ত্রিপুরা পুরো ভোটে গেরুয়া ঝড় নিরঙ্কুশ ভাবে জিতেছে সেখানে গেরুয়া শিবির বিজেপি। বিরোধী শূন্য আগরতলা পুরসভা, আর রাজধানীতে বামেদের পেছনে ফেলে উঠে এলো তৃণমূল কংগ্রেস। আমবাসা পুর পরিষদেও ফুটলো জোড়া ফুল। লড়াইটা মূলত ছিল বিজেপি বনাম বামেদের। অনেক দেরিতে খেলা শুরু করেও ত্রিপুরার পুরো যুদ্ধে নজর কাড়ল তৃণমূল। বেশ কয়েকটি আসনে তারা বামেদের পিছনে ফেলে দিল। আর রাজধানী আগরতলায় প্রধান প্রতিপক্ষ হিসেবে আত্মপ্রকাশ করল জোড়াফুল শিবির। 25শে নভেম্বর ত্রিপুরায় স্থানীয় স্তরে নির্বাচন হয়। রবিবার ফল ঘোষণার পরই দেখা গেল রাজ্য জুড়েই গেরুয়া ঝড়। পুরসভা, পুর পরিষদ এবং নগর পঞ্চায়েত মিলিয়ে মোট 334টি আসনে ভোট হয়। এর মধ্যে 112টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই পকেটে পড়েছিল শাসক দল বিজেপি। রবিবার ফল ঘোষণার পর মোট 329টি আসনে জয়ী বিজেপি। প্রধান বিরোধী দল বামেদের ঝুলিতে মাত্র 3টি আসন, একটিতে জয়ী তৃণমূল প্রার্থী। আমবাসা পুর পরিষদের 13 নম্বর ওয়ার্ডে জিতে ত্রিপুরার পুরো যুদ্ধে খাতা খুলল তৃণমূল। পুরবাসীকে অনেক ধন্যবাদ জানাই। 13 নম্বর ওয়ার্ডে আমি জয় হয়েছি তৃণমূল কংগ্রেস থেকে। এই জয় মমতা বন্দ্যোপাধ্যায় জয়। রাজধানী আগরতলাতেও বিজেপির জয় জয়কার। বামেদের হাত থেকে আগরতলা ছিনিয়ে নিয়েছে বিপ্লব দেবের দল। আগরতলা 51টি আসনের প্রতিটি ঝুলিতে পড়েছে বিজেপি। পুরসভার 26টি আসনে বামেদের পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তৃণমূল। পুরো ভোটের ফল দেখে রাজনৈতিক মহলের একাংশ বলছে ত্রিপুরায় বিজেপি একচ্ছত্র আধিপত্য কায়েম করেছে। একই সঙ্গে উত্তর পূর্বের এই বাঙালি প্রধান রাজ্যে নিজেদের অস্তিত্ব ভালো মতোই জানান দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। আর গোটা দেশের মতো ত্রিপুরাতেও বামেদের রক্তক্ষরণ অব্যাহত। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই বিজেপির হাতে প্রধান বিরোধী দলের তকমা খুইয়েছে বামেরা। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে এই ট্রেন্ড বজায় থাকলে ত্রিপুরাতেও প্রধান বিরোধীর মর্যাদা হারাবে মানিক সরকারের দল। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। প্রথমেই যাব কৃষ্ণধন দাস, ত্রিপুরার বিজেপি নেতা আমাদের সঙ্গে রয়েছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। কি বলবেন আজকের যে জয়, নিরঙ্কুশ একটা সংখ্যাগরিষ্ঠতা, আর সেই সংখ্যাগরিষ্ঠতার নিরিখে বেশ কিছু কি পয়েন্ট আছে। আপনাদের কাছে এই কি পয়েন্টগুলো কোনগুলো? প্রথমত সবাই জানে যে এটা বিজেপি ত্রিপুরায় ক্ষমতায় আসার পর, শাসক দল হওয়ার পর এই প্রথম একটা নির্বাচন হলো। এটা আপনাদের কাছেও একটা চ্যালেঞ্জ ছিল, মানুষের পরিষেবা প্রদানের একেবারে মূল জায়গা, সেইখানে ক্ষমতা দখল করা। বামেরা এতদিন এই জায়গায় নিজেদের দখলদারি রেখেছিল, তারা এখন কোথায়? আপনাদের নিরিখে কি পয়েন্ট, কিভাবে দেখছেন জয়? এটাকে ক্ষমতা দখল করা নয়, মানে ক্ষমতা দখল করেছিল সিপিআইএম ক্ষমতাটা দখল করে নিয়েছিল, আর এখন জনতা আমাদেরকে ক্ষমতা দিয়ে দিল। প্রথমে বলবো এটা, ঠিক আছে? আর বামেদের রক্তক্ষরণ শুধু আমাদের ভারতবর্ষেই নয়, সারা বিশ্বেই রক্তক্ষরণ হচ্ছে। এটা ওদের চিরাচরিত প্রথা অনুযায়ী ওরা নিজেকে বাস্তববাদী এবং প্রকৃত অর্থে মানুষের দরদি হিসাবে এস্টাবলিশ করতে ওরা ব্যর্থ হচ্ছে। তাই সারা পৃথিবীতে ওদের রক্তক্ষরণ হচ্ছে। তো সেই সাথে আমাদের ত্রিপুরা এর ব্যতিক্রম না। আর আপনাদের আলোচনায় একটা যেটা দেখলাম যে এখানেও বাঙালি প্রধান এলাকায় তৃণমূলের খাতা খুলেছে। খাতা খোলা ব্যাপারটা নিয়ে আমার বক্তব্য হচ্ছে, আপনি তো এখন দেখছেন সারা রাজ্যে মাত্র একটা আসনে তৃণমূল জয়ী হয়েছে, ঠিক আছে? এর আগে আমি বর্তমানে যে এলাকা থেকে বিধায়ক, তখন আমি তৃণমূলে ছিলাম। আমার বিধানসভায় 3 জন পঞ্চায়েত মেম্বার নির্বাচিত হয়েছিল। তো ওরা তখনই আসেনি, 6% ভোটের জন্য এসেছিল, চলে গেছে। এবারও সারা রাজ্যে মাত্র একটা পেয়ে খাতা খুলেছে বললে তৃণমূলের যে অতীত ইতিহাসটা পেছনে পড়ে যাবে। তৃণমূলের খাতা এখানে আগেই খুলেছিল। আমি শুধু বামুটিয়ার কথা বলছি। বামুটিয়াতে আমার যে কনস্টিটিউয়েন্সি, ওখানে 3টা মেম্বার ছিল তৃণমূলের, তখন আমি নেতৃত্ব দিতাম তৃণমূলের। বোঝা গেছে? তো খাতা খুলেছে, এরকম আহামরি কিছু নেই।
ওরা সাইবেরিয়ান পাখির মতো 6% ভোটের জন্য আসে, আবার কিন্তু সময় মতো চলে। তৃণমূলের বক্তব্য, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকও যে টুইট করেছেন সেখানেও শতাংশের হিসেবে 20% কথার উল্লেখ করেছেন। এই শতাংশটা কি একেবারে ফেলে দেওয়ার মতো, না আপনাদের কাছে এটা চ্যালেঞ্জের? এই শতাংশটা আপনি যে আপনাকে হিসাবটা দিয়েছে ওনাকে জিজ্ঞাসা করবেন, সারা ত্রিপুরার হিসাবে সে শতাংশটা উনি আপনাকে দেয়নি। এটা দিয়েছে শহরের যে মানে আগরতলা পৌর নিগমের যে ব্যাপারটা, যে এই কটা আসনে ওরা দ্বিতীয় স্থানে এসছে ওগুলোর পরিসংখ্যান হিসেবে। সারা রাজ্যের হিসাবটা আমার কাছেও আসেনি এখনো। ওম প্রকাশ বাবু আমাদের সঙ্গে রয়েছেন। ওম প্রকাশ বাবু, আপনি বলুন, কারণ এখানে খাতা খুলেছে প্রথমবার, এটা নয় এ কথা বলছেন কৃষ্ণধন বাবু, এবং একই সঙ্গে যেটা বলছেন যে আসবেন, একটা ভোট নেবেন, জিতবেন, ভোট হয়ে গেলে তারা চলে যাবেন। আপনাদের পরিসংখ্যানগত দিক থেকে, নির্বাচনের দিক থেকে এই বক্তব্যকে আপনারা কিভাবে নিচ্ছেন? দেখুন, আমরা সবাই খুব ভালো করে জানি যে এই আগরতলা পৌরসভা এবং ত্রিপুরা রাজ্যের বেশিরভাগই স্বায়ত্তশাসিত যে সব সংস্থাগুলি রয়েছে সেটা সিপিআইএমের কন্ট্রোলে ছিল। সেই সিপিআইএম খুব সম্ভবত 51টার মধ্যে 47টা আসনে জয়ী হয়েছিল। কংগ্রেস খুব সম্ভবত 4টা আসন পেয়েছিল, বিজেপি একটাও আসন পায়নি। আর বিজেপি 14.1% ভোট পেয়েছিল লাস্ট কর্পোরেশন ইলেকশন আগরতলায়। তো তারপরে বিজেপি অতি অবশ্যই তারা ক্ষমতায় এসেছে, তারা ক্ষমতায় রয়েছে গত 3 বছর ধরে। তো আপনি যদি কম্পেয়ার করার কনটেক্সট থাকে, উনি যদি কমপ্লিমেন্ট চান, কংগ্রাচুলেশনস চান, তো সেটা আমার রিজার্ভেশন সহ আমি ওটা দিয়ে দেব। কিন্তু ইস্যুটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস 26টা জায়গায় আমরা সেকেন্ড পজিশন পেয়েছি। আমরা কেন এটাকে রেখাঙ্কিত করছি? এই জন্যই করছি যে ত্রিপুরার হয়তো একটা ইতিহাস ছিল অনেক বছর আগে, কিন্তু নতুন উদ্যমে ত্রিপুরায় গত প্রায় 2.5 মাস 3 মাস ধরে আমরা কাজ করছি, এবং সেই কাজের একটা ভালো সুন্দর স্বীকৃতি ভোট শতাংশের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে। আর এটা উনি ঠিকই বলেছেন যে কিভাবে মাঝখানে বলবেন না, কিভাবে পার্সেন্টেজ করতে হয়, কাইন্ডলি মাঝখানে বলবেন না, কিভাবে পার্সেন্টেজ করতে হয় হয়তো উনি আমার থেকে ভালো করে জানেন। আমি যতদূর জানি পার্সেন্টেজ করতে হয় যে যেখানে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি সেই। আমি কি এই 35%-এ যেখানে আর কি জোর করে জিতেছে আর কাউকে মনোনয়নপত্র পেশ করতে দেয়নি সেই হিসাবটাও দেবো নাকি? সিপিএম এর প্রার্থীদেরকে জোর করে উইথড্র করিয়ে নিয়েছে আগরতলায়, তৃণমূল কংগ্রেসের কনটেক্সটে পারেনি। আমরা উই হ্যাভ মেড এ বিগিনিং, ইট ইজ রিমার্কেবল। এবং হ্যাঁ, এই পশ্চিমবঙ্গে তো আপনাদের ভোট দিয়েছিল সিপিএম। এই সমস্ত কথা বলবেন না। আপনাদের বিজেপি সারা ভারতবর্ষের জন্য একটা কলঙ্ক, এবং ত্রিপুরার মানুষ বিশেষভাবে আর কি তারা কষ্টের মধ্যে রয়েছেন। আপনারা জিতেছেন, এখন চওড়া হাসি হাসতে পারবেন, কিন্তু আজকে থেকে 6 বছর আগে আপনাদের প্রথম মিউনিসিপ্যাল ইলেকশনে 14% ভোট পেয়েছিলেন, 14.1% এক্স্যাক্টলি। আজকে আমরা কিন্তু 20% ভোট পেয়েছি। আর আপনি কথাটা ভুল বলছেন। আগরতলাতে আমরা 20% ভোট পেয়েছি, সোনামুড়াতে আমরা কিন্তু 27% ভোট পেয়েছি। এবং সার্বিকভাবে রাজীব বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে সার্বিকভাবে 24% একটা ধারে কাছে পৌঁছেছে তৃণমূল। আমরা এই তথ্য পরিসংখ্যান ওম প্রকাশ বাবু আসছি। আমাদের সঙ্গে সৈকত গিরি রয়েছেন। বামেদের অবস্থানটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ত্রিপুরায় এতদিন ধরে বামেরা শাসন ক্ষমতায় ছিল, তারপর সেখানে একেবারে বিধানসভা ইলেকশনে জয়ী হয়ে বিজেপি ক্ষমতায় এলো, কিন্তু এই সমস্ত সিভিক পোলসের ক্ষেত্রে, সিভিক ইনস্টিটিউশনগুলোর ক্ষেত্রে বামেরা এখনও ছিল। সেই জায়গায় পুরো পরিসংখ্যানটাই উল্টে পাল্টে গিয়েছে এবং বামেদের বলা হচ্ছে রক্তক্ষরণ হয়েছে, গ্রাফ নিচে নেমেছে। সৈকত, কি হলো? গ্রহণযোগ্যতা কমলো, তৃণমূলের উঠে আসা দ্বিতীয় স্থানে, কোথায় গিয়ে এই গ্রাফটা নামলো, কি কারণ? দেখো, প্রথমে আমি জি24 ঘন্টাকে ধন্যবাদ জানাবো। আজকের প্যানেল ডিসকাশনে এমন একজন বিজেপি বিধায়ককে রেখেছেন, আমার সমস্ত প্রশ্নের উত্তর সেখানেই লুকিয়ে রয়েছে। কৃষ্ণধনবাবু বলবার সময় বলছিলেন যে তিনিই প্রথম এই ত্রিপুরা রাজ্যে তৃণমূলের বাতি জ্বালিয়েছিলেন, এখন তার মাথার উপরে জল জল করছে বিজেপি বিধায়ক। প্রশ্নটা এখানেই, এ রাজ্যের মাটিতে 2018 পঞ্চায়েত নির্বাচনে বিরোধী শূন্য পঞ্চায়েত করার আহ্বান দিয়ে গড়ে গণহারে
সমস্ত রাজ্যের জেলা পরিষদ পঞ্চায়েত সমিতিতে বিরোধী প্রার্থী দাঁড়াতে দেয়নি বামেদের। এবং তার ফলাফল কি না, মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়া যে বামেদের দিয়ে হবে না, আগে রাম পরে বাম করে বিজেপির উত্থান। 21-এর পর মানুষ বুঝতে পেরেছে, মানুষ উপনির্বাচনে বিজেপিকে কানমলা দিয়েছে। ত্রিপুরায় কি অবস্থা? আগরতলা পৌর পরিষদের মধ্যে বাম প্রার্থীদের নমিনেশন, ওমপ্রকাশ দাও বলবার সময় বলছিলেন বামেদের প্রার্থী উইথড্র করতে বাধ্য করা হয়েছে। কারণ কি? কারণ বিজেপি জানতো বামেদের প্রার্থী থাকলে তারা জিততে পারবে না। আমি শুধু একটা ওয়ার্ডের উদাহরণ তোমাকে তুলে ধরবো, আগরতলা 19 নম্বর ওয়ার্ড, বামেদের ভোট 936, তৃণমূলের ভোট 538, বিজেপির ভোট 1026। সৌজন্যে এই কৃষ্ণধন বাবুরা তৃণমূল গিয়ে বিজেপি বিরোধী ভোটকে ভাগ করে দিয়ে বিজেপিকে জেতার সুযোগ করেছে। আর কৃষ্ণধন বাবু যেভাবে তৃণমূলের হয়ে জিতে বিজেপিতে গিয়েছেন, আগামী দিনে বিজেপি থেকে তৃণমূল, তৃণমূল থেকে বিজেপি, এটাই ত্রিপুরার মানুষ দেখবে। তার বড় প্রমাণ যে একটা মাত্র সিটের কথা ওমপ্রকাশ বাবু গর্ব করে তৃণমূল বলছে, সেই একজনও 3 মাস আগে প্রকাশ্যে বিজেপির হয়ে সাম্প্রদায়িক রাজনীতির বক্তব্য রেখেছেন, এখন তৃণমূলের হয়ে জিতেছেন। এবার আমরা বামেরা কোথায়? বামেরা এই দল বদলের মধ্যে আমাদের পাবেন না, এই পেশি শক্তি বাহুবলের মধ্যে আমাদের পাবেন না। ত্রিপুরায় আমাদের নেতা মানিক সরকার, এবং তার বাস্তব রেজাল্ট কি? ত্রিপুরায় এই প্রবল সন্ত্রাস, এই তোমার 24 ঘন্টা চ্যানেলে সেদিন আমি সকালবেলা ছিলাম ভোটের দিন, সকাল 9টার মধ্যে আমাদের সমস্ত একের পর এক এজেন্টকে উঠিয়ে দিয়েছে ভোট কেন্দ্র থেকে। আর ভোটের রেজাল্টের পরে আপনারা বলছেন তৃণমূল দ্বিতীয়, তৃণমূল দ্বিতীয়। গোটার রাজ্যের যে পৌরসভা সামগ্রিক ফলাফল আপনাদের চ্যানেলই দেখাচ্ছে বামেরা 3টে, তৃণমূল 1টা, তাও সেটা বিজেপি থেকে আসা প্রার্থী 1। তাহলে বিরোধীকে 2। সৈকত বিরোধী মুখ হিসেবে বামেরা ছিল এত বছর, এখানে তৃণমূলের তরফ থেকে বারবারই যেটা বলা হয়েছে গত 3 মাস ধরে তারা যেভাবে কাজ করেছে মাটি কামড়ে, সেখানে বিজেপির এই প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসা, এটার সঙ্গে কি তোমাদের তুল্যমূল্য বিচার চলে? তোমরা এটাই মনে করছো যে এখানেই গ্রহণযোগ্যতার হিসেব নিকেশ হবে? না না, আমি অন্য কথা বলছি। আমি তোমাকে তো সেই গ্রহণযোগ্যতার হিসাব দিচ্ছি। 17টা ওয়ার্ড ত্রিপুরা বেলোনিয়া কর্পোরেশন, সন্ত্রাসের বিজেপির আঁতুড় ঘর, সেই 17টা ওয়ার্ডে তৃণমূল 11টা ওয়ার্ডে 0 ভোট পেয়েছে, আমরা পেয়েছি 2964টা ভোট। আর বাদ বাকি যে বিজেপির যে অর্ধেক সিটে বিরোধী প্রার্থী নেই, কোনো দলের প্রার্থী নেই, তৃণমূল যেখানে আছে সেখানে 0 ভোট। আমি তোমাকে আরেকটা কথা বলছি, এরকম তুমি 11টা ওয়ার্ড পাবে যেখানে বিরোধী ভোট যদি ভাগ না হতো, এই প্রবল সন্ত্রাসের পরেও বিজেপি হারতো। আসলে অসুবিধাটা কোথায় জানো? তুমি এই যে এখানে আমরা প্যানেল ডিসকাশনে আলোচনা করছি তথ্যের উপরে, ওমপ্রকাশ দা বলবে নিশ্চয়ই, কিন্তু আমি বলছি প্রার্থীটাকে। এখন সুবল বাবু, সুদীপ বাবু এরা কালকে তৃণমূল আজকে বিজেপি, তাদের ফ্যান ফলোয়ার্স নিয়ে কালকে বিজেপির ভোট করাচ্ছে, আজকে তৃণমূলে ভোট করাচ্ছে। এই কংগ্রেসের অবস্থানই বা একটু জানতে চাইবো। কিন্তু বামেদের যে ভোট গ্রহণযোগ্যতা প্রশ্নে ত্রিপুরায় এখনো আমরা বামেরা ত্রিপুরার মাটিতে দাঁড়িয়ে আমরা কিন্তু একবারও তৃণমূলের উপর আক্রমণের বিরুদ্ধে, মানে আক্রমণের ক্ষেত্রে আমরা হাসিনি বা আমরা বলিনি যে এটা ভালো লক্ষণ। আমরা বলছি পুনরায় নির্বাচন হোক, এই দাবিতে আদালতে 2 দলই দ্বারস্থ হয়েছে। পার্থদা, আপনাদের অবস্থান কোথায় রয়েছে? একটা কেন্দ্রীয় স্তরে একটা বিরোধী ঐক্যের মুখ হিসেবে কংগ্রেস বারবার চাইছে একজোট হোক, সেখানে ত্রিপুরার মতো একটা রাজ্যে কংগ্রেস আবার ভোটের শতাংশে অনেকটা নিচে নেমে গিয়েছে, যেটা পশ্চিমবঙ্গের নিরিখেও অনেকটা নিচের দিকে রয়েছে। প্রথমে আমি বিজেপির এখানে যিনি প্রতিনিধি রয়েছে তাকে আমি অভিনন্দন জানাচ্ছি, এবং সেই সঙ্গে একটা প্রশ্নও করছি যে এটা সেই 10 গোল দেওয়ার পরে একটা আত্মঘাতী গোল খাওয়ার মতো 4খানা সিট আপনার মোট হেরে গেলেন কি করে ফসকে গেল আপনাদের? এত সব জায়গায় জিতলেন আর 4খানা সিট হেরে গেলেন, এটা তো অদ্ভুত লাগছে আমার। আপনাদের সব জেতার থেকেও 4খানা সিট হেরে যাওয়াটা আমার কাছে আরো বেশি আশ্চর্য লাগছে। সত্যি কথা বলতে গেলে আমাকে বলতে দিন, আরে আমাকে বলতে দিন, কি মহা মুশকিল কথাটা হচ্ছে যে না আমাকে বলতে দিন, আমি বলার পর বলবেন। কথাটা হচ্ছে যে সারা পৃথিবীতে বোধহয় এরকম নির্বাচনের রেজাল্ট বোধহয় কোনোদিন দেখা যায়নি। এমনকি বাংলাদেশে হুসেন মোহাম্মদ এরশাদের আমলে যখন মিলিটারি শাসনের নির্বাচন হয়েছে, বা পাকিস্তানে যখন ইয়াহিয়া খানের আমলে মিলিটারি শাসনের নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের ফলাফলকেও বোধহয় হার মানিয়ে দিয়েছে এবারে বিজেপি এই জয়কে। এর কোনো মানে ব্যাখ্যা হয় না। আমি জানি না আজকের এই নিয়ে আলোচনা হচ্ছে ত্রিপুরার নির্বাচন নিয়ে, এরকম একটা নির্বাচনের ফলের ভিত্তিতে আমরা বসে আলোচনা করছি, মানে এটাই আমাদের কাছে একটা অত্যন্ত কি বলবো একটা বিরক্তিকর অভিজ্ঞতা যে এমন একটা ফলাফলের উপরে আমরা বিশ্বাস করে আলোচনা করছি যে ফলাফলটা আদৌ মানুষের স্বাভাবিক মত বলে কখনোই গ্রাহ্য হতে পারে না। পৃথিবীর কোন গণতান্ত্রিক ইতিহাসে কোন মাপকাঠি। কিন্তু পার্থদা, আপনি নির্বাচনের ফলাফল নিয়ে আপনার যে তর্ক বিতর্ক আপনার
আইন আদালত সমস্ত কিছুর দিকে মানুষ যেতে পারেন এটা নিয়ে, কিন্তু যে পরিসংখ্যান আপাতত নির্বাচন কমিশনের তরফ থেকেও আসছে সেটা নিয়ে আপনাদের কি অবস্থান? আপনার কংগ্রেস ত্রিপুরায় কোথায়? কংগ্রেস ত্রিপুরায় কোথায়? আমার ত্রিপুরার লোকজনদের সঙ্গে কথা হচ্ছিল, সকাল 10টার পরেই তাদের চলে যেতে হয়েছে। এমনকি তাদের যেটা মনে দুঃখের কথা যে আমরা ভাড়া করে যে সমস্ত চেয়ার টেবিল গুলো এনেছিলাম, বুথ ফুট তৈরি করেছিলাম, সেইগুলো পর্যন্ত নিয়ে চলে গেছে। মানে আজকে আমাদের অনেক টাকা ক্ষতির সামনে দাঁড়িয়ে সেই চেয়ার টেবিলের দাম পর্যন্ত দিতে হবে আজকে আমাদের, যেখান থেকে আমরা ভাড়া করে এনেছি। ফলে কি এই নির্বাচন নিয়ে কি আলোচনা করব? এর আগে 96% আসনে পঞ্চায়েতে ভোট করতে দেয়নি, এরপরে পশ্চিমবাংলায় 36% আসনে তৃণমূল ভোট করতে দেয়নি। সেটা দেখে এবার বিজেপি শিখলো সত্যি তো 96% আসনে ভোট না করতে দেওয়াটা খুব ভুল হয়ে গেছে। অতএব ওরাও ঠিক মোটামুটি দেখবেন 34%, 35% আসনে ভোট করতে দিল না। অর্থাৎ সমস্ত জেলা পরিষদ গুলো যখন হাতে এসে গেল তারপরে বাকিগুলো করতে দিল, এবং সেই করতে দেওয়ার মধ্যে অনেক খেলা আছে। 2018 সালে ঠিক এই জায়গাতে আমি এই যে অনেক খেলা আছে বলছেন, আমরা এই জায়গাতে আসবো। একটা বিরতি নিচ্ছি, বিরতির সময় হয়ে গিয়েছে এবং খেলা হবে এই শব্দের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি বারবার ত্রিপুরায় গিয়েছেন, আলোচনা করেছেন, যিনি বারবার অভিযোগও করেছেন যে তার সভায় অনুমতি দেওয়া হচ্ছে না, আদালত পর্যন্ত অনেক কিছু মামলা হয়েছে, তারও নির্দেশ রয়েছে, সমস্তটাই এই পর্বে আমরা আলোচনা করব। তিনি লিখেছেন তার টুইটে যে এটা সবে শুরু, আসল খেলা হবে। ফিরলাম বিরতির পর। এবার আপনাদের দেখাবো কে কি বলেছেন, কোন নেতার তরফ থেকে কি প্রতিক্রিয়া এসেছে ত্রিপুরার এই নির্বাচনের ফলাফলের প্রেক্ষিতে। গণতন্ত্রের হত্যা বনাম মানুষের জয়। ত্রিপুরায় পুরো ভোটের ফল প্রকাশের পর জমে উঠেছে ঘাসফুল বনাম পদ্মের তরজা, কিন্তু ত্রিপুরায় গিয়ে বারবার আক্রান্ত হয়েছে তৃণমূল। ভোটের দিনও হামলা, মারধর, ভোটারদের বাধা দেওয়ার অভিযোগে গেরুয়া শিবিরের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে ঘাসফুল শিবির। ভোটের ফলে বামেদের পেছনে ফেলে মূল প্রতিপক্ষ হিসেবে আত্মপ্রকাশ করেছে তৃণমূল, কিন্তু সন্ত্রাসের অভিযোগ থেকে পিছু হটছে না ঘাসফুল শিবির। আমরা মনে করি এটা নির্বাচন হয়নি, কারণ মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তাই আমরা চাইছি এই নির্বাচন অবিলম্বে বাতিল করা হোক এবং বাতিল করে আবার নির্বাচন করুক সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে। ত্রিপুরার লড়াইয়ের নেতৃত্বে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটের ফলের পর তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদকের টুইট। এটা একটা রাজনৈতিক দলের কাছে ব্যতিক্রম যে সামান্য উপস্থিতি থেকে সফলভাবে পুরো ভোটের লড়াই করেছে এবং 20%-এরও বেশি ভোট পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছে। আমরা মাত্র 2 মাস আগে লড়াই শুরু করেছিলাম এবং ত্রিপুরায় গণতন্ত্রের হত্যা রুখতে চেষ্টা ত্রুটি রাখিনি। তৃণমূলের বীর সৈনিকদের তাঁদের সাহসের জন্য অভিনন্দন। সবে তো শুরু, এবার আসল খেলা শুরু হবে। আগরতলা পুরসভা হাতছাড়া হয়েছে, সাকুল্যে 3টি আসন বামেদের ঝুলিতে। সন্ত্রাসের অভিযোগে সরব সিপিএমও। মৃত্যু পরোয়ানা লিখেছেন বিপ্লব দেব, তো সিপিএম রাজ্য সম্পাদকের। গোটা রাজ্যকে তিনি কালিমালিপ্ত করলেন যে গণতন্ত্রের মৃত্যু পরোয়ানা কিভাবে জারি হয় তারই নমুনা তিনি দেখালেন। ভিন রাজ্য থেকে এসে অশান্তি ছড়াচ্ছে তৃণমূল। পদ্ম শিবির থেকে এমন অভিযোগ ছিলই। বিপুল জয়ের পর তৃণমূলকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। মানুষ যোগ্য জবাব দিয়েছে, মন্তব্য বিপ্লব দেবের। আজকের যে জিত, জনতার জিত, এখন কে কোন মূলের কে কোন ওই জায়গাতে না যাও, এটা আমরা পরে অঙ্কগণিত করব, দেখব। তো আমরা কাজ করেছি, জনতার জিত হয়েছে। ত্রিপুরার মানুষকে যারা অপমান করেছে, যারা বদনাম করেছে, তাদেরকে ত্রিপুরা মানুষ জবাব দিয়ে যাচ্ছে। আমবাসায় খাতা খুলেছে তৃণমূল, তা নিয়ে অবশ্য কটাক্ষ করতেও ছাড়েনি রাজ্যের বিজেপি নেতারা। সান্ত্বনা পুরস্কার পেয়েছে, এত পরিশ্রম, এত টাকা দিয়ে কেনার চেষ্টা, তারপরে সান্ত্বনা পুরস্কার পেয়েছে, এটা ভালো ব্যাপার। মিশন ত্রিপুরায় তৃণমূলের পাখির চোখ 2023 বিধানসভা ভোট। বারবার আক্রান্ত হওয়ার পরেও আগরতলায় মাটি কামড়ে পড়েছিলেন দলের নেতা নেত্রীরা। রাজনৈতিক শিবিরের পর্যবেক্ষণ, সেই লড়াইয়ের ফসল ঘরে তুলল ঘাসফুল শিবির। বিধানসভা ভোটের আগে পেল বাড়তি অক্সিজেন। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। ওম প্রকাশ বাবুর কাছে যাব। ওম প্রকাশ বাবু, সান্ত্বনা পুরস্কার পেয়েছেন, সুকান্ত মজুমদার বলছেন আপনাদের দলকে। দেখুন, খুব সিরিয়াসভাবে রেজাল্টটা বিশ্লেষণ করা উচিত।
পার্থ মুখার্জি কংগ্রেসের স্পোক্স পারসন, উনি যেটা বলেছেন ওটা তো ঠিক কথাটা বলেছেন ত্রিপুরা সম্পর্কে, যে আজকে 98%, 99% আসনে বিজেপি জিতেছে। তো এটাতে তারা কিভাবে মনে করছে যে এটা পিপলস ম্যান্ডেট? এটা পিপলস ম্যান্ডেট না, এটা ম্যানিপুলেটেড ম্যান্ডেট। কিন্তু আপনারাও তো একটা দ্বিতীয় স্থানে উঠে এসেছেন প্রকাশ। ঠিক আছে, আমি আপনাদের চ্যানেলে বলে দিচ্ছি, না না সেটা তো আমি বলছি, আমি একটা চ্যালেঞ্জ করে যাচ্ছি এখানে যে আমরা তো না হয় সান্ত্বনা পুরস্কার পেয়েছি, কিন্তু 20% ভোট পেয়েছি, সেকেন্ড ফোর্স হিসাবে উঠে এসেছি। বিজেপি যারা প্রায় 38-39% ভোট পেয়েছিল এই পশ্চিমবঙ্গে এপ্রিল মাসে, তাদের ভোট বাই ইলেকশনে পশ্চিমবঙ্গে 15%-16% নেমে এসছে। আর এরা আমার কাছে সময় খুব কম, আমি একটু বিজেপির কাছে আসছি। প্রকাশ বাবু, বিজেপির প্রতিক্রিয়া একটু নেব চট করে। কৃষ্ণধন বাবু, আপনার কি বক্তব্য? বিপ্লব দেব তিনি বলছেন যে ত্রিপুরার মানুষ যোগ্য জবাব দিয়েছে, অপমান করেছে যারা ত্রিপুরার মানুষকে। একদম সঠিক কথা বলেছে। এর জন্য বুঝতে হবে আপনাকে, আমি একটু পেছনে, কিন্তু লাগাতার তো নির্বাচনটাকে প্রহসনে পরিণত করেছে বিজেপি, এই অভিযোগ বিরোধী পক্ষ থেকে করা হয়েছে, তৃণমূলও করেছে, বামেরাও করেছে, বাকিরাও করেছে। তো সবাই তো একজোট হয়ে যাচ্ছে এখানে। আপনি এখন সিপিএম, কংগ্রেস যাই বলেন, পশ্চিমবঙ্গ তো জোট হয়ে আছে, এখানে লড়ছে একে অপরের পরম মিত্র। আপনি তৃণমূল থেকে বিজেপি হলেন আর জোট হলো তৃণমূল সিপিএমের। বাবা আজব যুক্তি। আপনি জিতলেন তৃণমূলের হয়ে, তারপর গেলেন বিজেপিতে দিয়ে এখন বিজেপির নেতা, আর জোট হয়ে গেল সিপিএম তৃণমূল। বাবারে বাবা। আমাদের একটা বিরতি নিতে হবে, একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। ত্রিপুরার রায় নিয়ে আলোচনা হচ্ছে, আমরা আবার যাব বিজেপির কাছে। কৃষ্ণধন দাস রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণধন বাবু, যা প্রতিক্রিয়া আপনি শুনলেন তার মধ্যে বারবার যেটা নির্বাচনের আগেও অভিযোগ উঠেছে, প্রচার করতে দেওয়া হয়নি, সন্ত্রাসের অভিযোগ উঠেছে আপনাদের বিরুদ্ধে, তৃণমূলও করেছে, বামেরাও করেছে, আদালত পর্যন্ত গড়িয়েছে, সেই সমস্ত মামলা নির্দেশও এসেছে। তারপরেও এখনো পর্যন্ত তারা বলছেন যে পুনর্নির্বাচনের দাবিতে তারা অনড় এবং আদালতে যাবেন। এই জায়গায় দাঁড়িয়ে যারা বিরোধী মুখ হিসেবে উঠে এলো তৃণমূল কংগ্রেস, তাদের আপনারা কি আটকানোর জন্য কি কৌশল নেবেন, নাকি মানুষের আস্থা যেটা আপনারা মনে করছেন অর্জন করেছেন ভোটের নিরিখে তাতে আপনারা সন্তুষ্ট? দেখুন, জনতা জনার্দন, জনগণের রায়কে আমরা সবসময় মাথা পেতে নিই। এইবার যদি সুপ্রিম কোর্ট, আমাদের সর্বোচ্চ আদালত যদি যে রায় দেবে সেটাও মাথা পেতে নেব, এতে আমাদের কোনো সমস্যা নেই। এবার যে অভিযোগ তৃণমূল করছেন যে ওদেরকে বাধা দেওয়া হচ্ছে, ওদেরকে মারপিট করা হচ্ছে, আপনাকে মনে করিয়ে দিচ্ছি যে আমবাসা নিয়ে কথা হচ্ছে, যে মিথ্যাচারী যে দলটা, মানে আমাদের ত্রিপুরার সভ্যতা সংস্কৃতিকে যে আঘাত করছে, আমাদের মুখ্যমন্ত্রীও বলেছেন, আদরণীয় মুখ্যমন্ত্রী, আবার আমিও বলছি, ওরা যখন বললো ওদেরকে আঘাত করা হলো, পেছনে হাত দিয়ে দেখাচ্ছে, সামনা থেকে বলছে সকাল রাত্রিবেলা যে আমার পেছনটায় ফাটিয়ে দিয়েছে, সকালবেলা আবার ডান পাশে ব্যান্ডেজ, সন্ধ্যার সময় বাম পাশে হয়ে যায়। তো এগুলো তো দেখেছে, আপনাদের মিডিয়ার মাধ্যমেই দেখেছে, ত্রিপুরাবাসী দেখেছে, সেই সঙ্গে পশ্চিমবঙ্গ। আর বাকি রইল ওরা দ্বিতীয়তে এসেছে, তৃতীয়তে এসেছে যে গল্পটা, আমি ত্রিপুরার যে রাজনৈতিক হিস্ট্রিটা সংক্ষেপে আপনাকে বলার জন্য চেষ্টা করছি, তাহলে সবাই উত্তরটা পেয়ে যাবেন সমানভাবে। বিষয়টা হচ্ছে এরকম, আমাদের এখানে সবসময় দুইটা পক্ষের লড়াই হয়। একটা সময় কংগ্রেস, পরিবারবাদী কংগ্রেস তন্ত্রের আদলে এ রাজ্যে ডানপন্থী দল গজিয়ে উঠেছে, প্রধান বিরোধী ছিল কংগ্রেস, এবং সিপিএম 20 বছর শাসন করেছে ধারাবাহিকভাবে। ত্রিপুরা রাজ্যের মানুষ 20 বছর যাবৎ কংগ্রেসের নেতৃত্বে, পরিবারবাদী দলের নেতৃত্বে সিপিএম কে উৎখাত করার চেষ্টা হয়েছে। তারপর আপনি যেটা বলছেন যে দুটো মেরুর লড়াই হয়েছে, তো আপনারা যদি একটা মেরু হন তাহলে অপর মেরুকে কাকে দেখছেন? সেখানে তো পরিসংখ্যান বলছে তৃণমূল। না, আমি বলছি, একটু সময় দেবেন প্লিজ। এই যে 20টা বছর আমরা লড়াই করলাম, একটা তখন আমি বিরোধী কংগ্রেসে 20 বছর বিরোধী যাদের নেতৃত্বে করেছি,
ওদের 8 এবং 13তে শুধু বিজেপির কথা বলুন না, কংগ্রেসের কথা বলছেন কেন? আপনি বিজেপির কথা বলুন, আপনি কবে থেকে বিজেপিতে আছেন সেটা আলোচনা করুন। সেটাই বলছি। এইবার আয়ালই মানে এসে গেছি, এসে পড়বো, দেখিয়ে দেবো, হুমকি শুনেছি শুধু। এইবার কিন্তু এতদিন যারা প্রতিপক্ষ আপনাদের কৃষ্ণধন বাবু, বিজেপির প্রতিপক্ষ এতদিন ধরে বিজেপির প্রতিপক্ষ যারা ছিল বামেরা বা কংগ্রেস, এখানে তৃণমূল কংগ্রেস উঠে হলো, আপনাদের কোনো রণকৌশলে পরিবর্তন আনবেন না আপনারা? আনবো, সেটাই বলছি। আমাকে 1 মিনিট একটু একটা সুযোগ দেন, আমি বলছি। এইবার 20 বছর পার হয়ে যাওয়ার পর 3 বছর তৃণমূলের নেতৃত্বে আমি ওম প্রকাশ বাবুর কাছে আসবো। ওম প্রকাশ বাবু বলুন। সিপিএম কে উৎখাত করার চেষ্টা করেছি, একটু প্লিজ। এইবার একটা মানুষের নেতৃত্বে এই রাজ্যে পরিবর্তন এসেছে, ডানপন্থী মানুষগুলো বিজেপি হয়েছে। তৃণমূল যে আমি বললাম 3 জন পঞ্চায়েত মেম্বার ছিল, 99% আসন যারা পেতে পারে, এখান থেকে আপনাদের নিজেদের মাত্র 3 বছরে রাজ্যটাকে পরিবর্তন দিয়েছে। জনতা জনার্দন জনগণের রায়কে আমরা মাথা পেতে নেব, ওদের জন্য আমরা কোনো কৌশল নেব না। জনগণ কৌশল নেবে, জনগণ জবাব দেবে। অনুযায়ী তো রণকৌশল তৈরি হবে, রোডম্যাপও তৈরি হবে। আপনারা সেসব ভাবছেন নাকি যা নির্বাচনে নিয়ে আপনাদের যা কিছু পেয়েছেন? নিশ্চয়ই বলুন ওম প্রকাশ বাবু। আমবাসার কথা উনি বলছেন, সেই আমবাসাতে 28% ভোট পেয়েছি আমরা, 28% ভোট পেয়েছি। আক্রান্ত হয়েছিলেন আমাদের নেতা কর্মীরা, আমাদের দুঃখ নেই তাতে। সুপ্রিম কোর্ট হ্যাজ টেকেন কগনিজেন্স। এবং আপনার জানা উচিত, আপনারা পলিটিক্যাল অ্যাক্টিভিস্টদের বিরুদ্ধে, জার্নালিস্টদের বিরুদ্ধে, লয়ারদের বিরুদ্ধে, 102 জনের মানুষের বিরুদ্ধে ইউএপিএ আপনারা প্রয়োগ করেছেন। আমাদের নেতা কুণাল ঘোষের বিরুদ্ধে কয়টা কেস দেওয়া হয়েছে, কিভাবে অভিষেক ব্যানার্জি যাতে কোনো জনসভা না করতে পারেন, কি ভয়ঙ্কর চক্রান্ত করা হয়েছে। আমরা পড়ে থেকেছি, লড়েছি, তাই জন্য আমরা আগামী দিনে এগোবো। খেলা হবে মানে হচ্ছে যে সহযোগিতা, কিন্তু প্রতিযোগিতা হবে। আপনারা ত্রিপুরার মানুষের কাছে কি বলতে চান? শুধু ভোটে জিতলাম এটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে মানুষের মন জয় করতেই এবার তৃণমূলের একমাত্র লক্ষ্য, তাতে বিস্তার হবে তৃণমূলের। এই জায়গায় আপনাদের ত্রিপুরার মানুষ যে সমর্থনটা আপাতত দিল, আপনারা কি তুলে ধরছেন? আমি বলছি আমরা মনে করি যে বিজেপি অপশাসন সেই জায়গাটাকে আর কি ভাঙতে সমস্ত গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষের সমর্থন নিয়ে আমরা এগিয়ে যাব, যাতে আগামী দিনে একটা সুন্দর ভালো বিকল্প দিতে পারি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। ঠিক এই বিকল্প জায়গাতেই আমি পার্থদার কাছে আসবো এবং সৈকতের কাছেও যাব। এই ইলেকশন রেজাল্টের উপর ভিত্তি করে আমরা এগোবো। পার্থদা, বিকল্প হতেও হওয়া হচ্ছে না, নাকি মানুষের কাছে গ্রহণযোগ্যতা নষ্ট হচ্ছে? কি মনে হচ্ছে মাঠে ময়দানে নেমে, কি মনে হচ্ছে? না, এই যে কৃষ্ণধন বাবুর কথাগুলো শুনে যেটা পুরোনো ইতিহাস তখন কংগ্রেস, তখন নিজে মেলাতে পারছিল, সবাই মেলাতে পারছিল। পার্থদা, অডিওর একটু প্রবলেম হচ্ছে, আমি সৈকতের কাছে একটু তার মাঝে যাই। সৈকত, এই বিকল্প নিয়েই তো সব থেকে বেশি জল্পনা তৈরি হচ্ছে। আগরতলা মিউনিসিপ্যালিটির যে ইলেকশন, সেখানে পুরো বিরোধী শূন্য হয়ে গিয়েছে। বিজেপি 51-তে 51, যেখানে তোমাদের অবস্থান ছিল অন্তত সে শাসক দলের জায়গায় ছিল, এখানে এই বিকল্পতে আরেকজন চলে এলো, সবেমাত্র তারা অ্যাক্টিভিটি শুরু করেছে। একটা রাজনৈতিক দল আজকে সকালবেলা, মানে আমরা বামপন্থীরা অলরেডি অ্যানাউন্স করেছিলাম যে আজকে আমরা নির্বাচন কাউন্টিংটাই বয়কট করছি। যে প্রবল সন্ত্রাসের অভিযোগ আমাদের বারবার কয়েক দফায় রাজ্য নেতৃত্ব ত্রিপুরা তারা অভিযোগ করেছিল। আমরা বিপ্লব দেব তো বলছেন যে তারা উত্তরসূরি শাসক যা সন্ত্রাসের উদাহরণ দেখিয়েছে সেটা বরং তারা বন্ধ করেছেন, চেষ্টা করেছেন। বিরোধী শূন্য আগরতলা পৌরসভা এটাই প্রথমবার। এর আগে 47-4 ছিল, 1 বিরোধী শূন্য ছিল না। 2 ত্রিপুরায় বামপন্থীরা ক্ষমতায় থাকাকালীন এই যতগুলো পৌরসভা আজকে রেজাল্ট বেরোলো, সবগুলো পৌরসভায় 3টে 4টে 5টা 1টা 2টো করে বিরোধী প্রতিনিধিত্ব থাকতো। 3 ত্রিপুরার মতন রাজ্যে কোনোদিন গোটা দেশে এই উদাহরণ, কোনো রাজ্যে এইরকম উদাহরণ তৈরি হয়নি যেটা বিজেপি তৈরি করেছে। একটা লোকসভায় এত সন্ত্রাস করেছিল যে নির্বাচন কমিশন সেই লোকসভার পুরো পুনর্নির্বাচন, একটা শুধু বুথ নয়, পুরো লোকসভার পুনর্নির্বাচনের ঘোষণা করেছিল। বিপ্লব দেব আসার পর ত্রিপুরার বেলোনিয়া, আমি বারবার যে কথাটা তুলছি, প্রকাশ্যে লেনের মূর্তি ভেঙে দেওয়া হয়েছিল। সন্ত্রাসের এতটাই পরিমাণ আছে এই পৌরসভা নির্বাচনের আগে,
আমাদের পার্টির রাজ্য দপ্তর পত্রিকা দপ্তরগুলো পর্যন্ত ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, আগুন লাগানোর চেষ্টা হয়েছে। আমি তোমাকে আরেকটা উদাহরণ শুধু দিতে চাই। আমি বলছি তৃণমূল ভোট পেয়েছে, বিজেপি ধাক্কা খেয়েছে কি বিজেপি জিতেছে, সন্ত্রাস হয়েছে কি হয়নি সেটা অ্যানাদার পার্ট। বিজেপির ফ্যাসিস্ট শক্তি একটা বাজে দল, যার কোনো গণতন্ত্রের কোনো পরোয়া করে না, এরকম রাজনৈতিক শক্তিকে পরাজিত করাটা খুব জরুরি। কিন্তু আমার প্রশ্নটা এখানে যে এই কৃষ্ণধন বাবুর কথাটা কেন জানি না বারবার কানে বাজছে, আমি আগে ছিলাম তৃণমূল এখন হলাম বিজেপি। এখন যে একজন জিতেছে সে আগে বিজেপি ছিল, এখন তৃণমূলের হয়ে জিতলো, কালকে সে বিজেপিতে চলে যাবে, তাহলে এটাই কি বিকল্প? ওই যে তুমি বলছিলে কিছুক্ষণ আগে কংগ্রেসকে প্রশ্নটা করছিলে, বিকল্প কোনটা? বিকল্প কি তৃণমূল থেকে দল বদলে বিজেপি হওয়া, সেটা বিকল্প, নাকি বিজেপি থেকে তৃণমূল হওয়া দল বদলে বিকল্প? আমরা এই দল বদলের রাজনীতিটাকে ছুড়ে ফেলতে বলছি। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, যেটা কৃষ্ণধন বাবু বলছিলেন, মানে শুনে খুব মজা লাগছিল। উনি পুরনো ইতিহাস বলতে গিয়ে কে হারিয়ে ফেলছিলেন, তখন কংগ্রেস, তখন তৃণমূল, তখন বিজেপি। অ্যাকচুয়ালি পশ্চিমবাংলা এবং ত্রিপুরার রাজনীতির অবস্থা আজকে এইটাই। 2018 সালে তৃণমূল কংগ্রেস বিজেপিকে প্রতিষ্ঠা দিয়েছে পশ্চিমবাংলার প্রধান বিরোধী হিসেবে। এবারে নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে প্রধান বিরোধী হিসেবে প্রতিষ্ঠা দিল ভারতীয় জনতা পার্টি। এই হচ্ছে পশ্চিমবাংলা এবং ত্রিপুরার পারস্পরিক রাজনীতির দেওয়া নেওয়ার আদান প্রদানের রাজনীতি। একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আরো আলোচনা করব এই নিয়ে, কারণ নানান সমীকরণ উঠে আসছে এবং নানান অভিযোগ এই নির্বাচনকে ঘিরে হয়েছে। একটা মিউনিসিপ্যাল কর্পোরেশনের একটা ইলেকশন, যে ইলেকশনে সকল দেশের প্রত্যেকটা রাজ্যের নেতৃত্বের এখানে নজর ছিল যে ত্রিপুরায় ইলেকশনে ঠিক কি হচ্ছে, কারণ এটা বিজেপির সরকার তৈরি করার পর প্রথম একটা পোলিং হচ্ছে, সেখানে তার রেজাল্ট আউট হয়েছে। এটা নিয়ে আলোচনা আরো এগোবে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমরা আলোচনা করছি ত্রিপুরার রায় নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির নেতা ত্রিপুরার কৃষ্ণধন দাস, তিনি স্থানীয় বিধায়ক। কৃষ্ণধন বাবু, সুদীপ রায় বর্মন তিনি নিজে বলেছেন যে সন্ত্রাসের যে বাতাবরণ তৈরি হয়েছে ভোট চলাকালীন, এবং সুপ্রিম কোর্টও একটি নির্দেশ দেয়, যদিও সেটা বামেদের করা মামলা, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ আসে যা সব জায়গায় সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। এই সুপ্রিম কোর্টের নির্দেশ এবং আপনাদেরই দলের একজন নেতা, এই দুয়ের বক্তব্যে কোনো সাদৃশ্য আপনি পাননি, যেখানে বিরোধীরা অভিযোগ করছে বারবার সন্ত্রাসে? বিরোধীরা কি অভিযোগ করেছে যেটা আপনি জানতে পেরেছেন সেটা আমিও জানি, আপনিও জানেন, কিন্তু আসল বিষয় যেটা সেটাই আমি বলতে চেয়েছিলাম। আমাকে একটু সময় দিলে সুবিধা হয়। যেটা বললাম, আমরা 98 থেকে 2018 পর্যন্ত ত্রিপুরার মানুষ সিপিএম কে উৎখাত করার জন্য দল বদলের খেলায় মেতেছিল, ঠিক আছে? সিপিএম কে দুঃশাসন আর সহ্য করতে পারছিল না। এবার বিপ্লব কুমার দেবের নেতৃত্বে এ রাজ্যে পরিবর্তন এসছে। সিপিএম এর লোক আমাদের 43%, কৃষ্ণধন বাবু, মানুষ আপনাদের রায় দিয়েছে, আপনার বিপ্লব দেব মুখ্যমন্ত্রী হয়েছেন, বিজেপিকে রায় দিয়েছে, এই নির্বাচনেও আপনারা রায় পেয়েছেন, নিরঙ্কুশ জয় পেয়েছেন, এটা নির্বাচনের একটা রেজাল্ট। কিন্তু যে অভিযোগ উঠে আসছে সেই অভিযোগগুলো নিয়ে আপনাদের কি মতামত? কারণ এই অভিযোগ তো উঠছে, তার সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশও আছে। এগুলি মিথ্যা অভিযোগ, ত্রিপুরার গরিমাকে নষ্ট করার জন্য, ত্রিপুরার ঐতিহ্যকে নষ্ট করার জন্য, ত্রিপুরার সহজ সরল মানুষদেরকে মানে ছোট দেখানোর জন্য। আপনারা ভাবছেনটা কি, আগামীতে কি পরিকল্পনা? কারণ নির্বাচনের ফলাফল বেরিয়ে গিয়েছে, আপাতত যা ফল আছে সম্মিলিত করে আপনাদের ভাবনা কি? না না, আমাদের যে জনতার যে রেজাল্ট দিয়েছে সেটা আমরা জনতার রেজাল্ট কি? 34% সিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন, এটা কি জনতা জনার্দনের রায়? এটাকে আপনাদের সময় তো ছিল এরকম একটা জনতা, আপনার না থাকলে কি করবেন? 40 বছরের হিসাব বের করুন। ত্রিপুরাতে এর আগে কোনদিন 20% তো ছেড়ে দিন, 10% এর উপর সিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাবারা জিতেছে কোনদিন? আপনারা 34% বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেন। মানুষের রায় যদি সেই জায়গাতেও ধরি যে হ্যাঁ মানুষের এই ভোট ব্যাংক কোথাও একটা তৈরি হচ্ছে, আজকে তৃণমূল নেতা বলছিলেন যে একটা ভোট ব্যাংকের তৈরি হওয়ার কথা। ওম প্রকাশ বাবু, এই জায়গায় আপনারা প্রথম স্টেপ যে ফেললেন, এটাকে আপনারা কতটা সাফল্যের নিরিখে কতটা বিচার করছেন, আর মানুষের কাছে কি বলবেন? এরপর নেক্সট 2023 রয়েছে, যেটা আপনারা লক্ষ্য করছেন। না, দুটো দিক আছে। প্রথমত হচ্ছে যে আমরা ইলেকশনটা যেভাবে কন্ডাক্টেড হয়েছে সেই ব্যাপারে বারবার করে অভিযোগ জানিয়েছি, সুপ্রিম কোর্টে আমরাও গেছিলাম।
কিন্তু অন্য দিকটা হচ্ছে যে বিজেপি যেভাবে নিরঙ্কুশভাবে জয়ী হয়েছে এবং সেই জয়ের পেছনে যে হিংসা সেটা কিন্তু আজকে ওদের ইলেকশন রেজাল্টের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। থার্ড যেটা প্রমাণিত হয়েছে যে তৃণমূল কংগ্রেস এর ডিটারমিনেশন, যে তৃণমূল কংগ্রেস মাটি কামড়ে পড়ে থেকেছে গত 3 মাসে এবং এটাকে আমরা কন্টিনিউ করব, আমরা পিছিয়ে আসবো না। সিপিএম যখন আক্রান্ত হয়েছে আমরা কিন্তু প্রতিবাদ করেছি, আবার যখন তৃণমূল কংগ্রেস আক্রান্ত হয়েছে আমি অতি অবশ্যই স্বীকার করব যে ত্রিপুরার বেশ কিছু নেতৃত্ব তারাও কিন্তু সেটা স্বীকার করেছেন। তো এক্ষেত্রে বিরোধীদের যেটা বক্তব্য সেই বক্তব্যটা কিন্তু তৃণমূল কংগ্রেসের বক্তব্য হোক বা সিপিআইএম এর বক্তব্য হোক, বিজেপি যে সরকার যে নিরঙ্কুশভাবে যে স্বৈরাচারীভাবে তারা জিতেছে এটা ওদের লজ্জা পাওয়া উচিত, ওদের আনন্দের কোনো কারণ নেই। আর ওর দুঃখের কারণ হবে আপনাদের গোল সেট রয়েছে 2023-এ বিপ্লব দেব সরকারকে সরানো। এই গোল সেটে মানুষকে কি বলবেন? একটা তো মানুষ আপনাদের জনসমর্থন দিয়েছে। অবশ্যই হ্যাঁ, সেটা আমি আপনাকে বলি 3টা বিষয়। প্রথমত হচ্ছে যে ত্রিপুরাতে কিন্তু তৃণমূল কংগ্রেস পলিটিক্যাল পার্টি হিসেবে পার্টিসিপেট করেছি এবং আমরা নির্দিষ্ট কি করব এই মিউনিসিপ্যালিটিসগুলিতে আর আগরতলা কর্পোরেশনের জন্য সেটা মানুষের কাছে নিয়ে গেছিলাম। বেশ, আমি পার্থদার কাছে আসবো, সময় আমাদের খুব কম। এর মাধ্যম দিয়ে আমাদের পক্ষ থেকে কিন্তু বেশ কিছু পরিকল্পনা কিন্তু ঘোষণা করা হয়েছে এবং আগামী দিনে সেটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টাটা আমরা জারি রাখবো। বেশ, পার্থদা 2023 আপনারা অভিযোগ করছেন, সন্ত্রাসের অভিযোগ করছেন, লড়ছেন মাঠে ময়দানে। 2023-এ মানুষের কাছে কি ভেবে যাবেন, কি বলবেন? আমরা তো গণতন্ত্রের কথা বলবো, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার কথা বলবো। আর কিন্তু অশেষ ধন্যবাদ স্বীকার করলেন যে বিজেপিরই কিছু নেতা বিজেপি এবং ত্রিপুরাকে বদনাম করছে, এই কথাটা স্বীকার করার জন্য ওনাকে অশেষ ধন্যবাদ। আর এর থেকে পরের কথা বলতে গেলে যে পশ্চিমবাংলার ত্রিপুরার রাজনীতি একে অন্যের পরিপূরক। তৃণমূল কংগ্রেস ত্রিপুরায় গিয়ে গণতন্ত্রের কথা বলছে আর বিজেপি পশ্চিমবঙ্গে এসে গণতন্ত্রের কথা বলছে। সৈকত, দেখো তুমি আমাকে একটা প্রশ্ন করেছিলেন মাঝখানে যে আমাদের গ্রাফ অবক্ষয়। দেখো সুদীপ রায় বর্মনরা আর কৃষ্ণধন বাবুরা বিজেপিতে থেকে তো আর বামেদের ভোট দেওয়ার কথা বলো না। আমাদের দল বিজেপি নেতার ভোটে দল বদলের রাজনীতিতে আমরা ভোট ব্যাংক তৈরি করি। কিন্তু আমরা যেটা দেখেছি যে বিজেপির কাউন্সিলর বিজেপির নেতা আজকে জামা পাল্টে তৃণমূল হয়ে তৃণমূলের ভোট বাড়াচ্ছে। তারপরে তোমার মনে হচ্ছে তৃণমূলের গ্রাফটা বেশি, কিন্তু বাস্তবে কৃষ্ণধন বাবু 2023 প্রতিপক্ষ আরো এনলিস্টেড হলো, আরো একজন তৃণমূল কংগ্রেস। কি করবে 2023? তৃণমূল কংগ্রেসের তো মূল স্লোগান খেলা হবে। পশ্চিমবঙ্গে তো ফাউল করে ম্যাচ জিতেছে, ত্রিপুরায় আসতে দিন, লাল কার্ড মাঠের বাইরেই চলে যাবে, লাল কার্ড পেয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের চারজনকে আমাদের সঙ্গে থাকার জন্য। ত্রিপুরার রায় নিয়ে আমরা আলোচনা করছিলাম। ওম প্রকাশ মিশ্র, কৃষ্ণধন দাস, সৈকত গিরি, পার্থ মুখার্জি, সকলকে ধন্যবাদ জানিয়ে আলোচনা এখানেই শেষ করছি। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন জি 24 ঘন্টা। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয়, রাজ্য, দেশ, দুনিয়া। ডাউনলোড করুন জি 24 ঘন্টা অ্যাপ। এক ক্লিকেই পান সব আপডেট।